আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক ইতিহাস দ্বিতীয় পত্র কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়াশোনা করছিলাম বলশেভিক বিপ্লব নিয়ে এবং বলশেভিক বিপ্লবে কিভাবে বিভিন্ন ধরনের রুশ যে দার্শনিকরা আছে তারা কিভাবে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মতবাদ কিভাবে এই বিপ্লবকে প্রভাবিত করেছিল সে সম্পর্কে আজকে আমরা আরও কিছু রুশ দার্শনিকের বৈপ্লবিক মতবাদ সম্পর্কে জানবো এবং সেগুলোর মাধ্যমে কিভাবে তারা আসলে বিপ্লবকে প্রভাবিত করেছিলেন সে সম্পর্কে একটু ডিটেল ধারণা পাবো। তো আমাদের এখন হচ্ছে মিখাইল বাকুনিস ও কার্ল মার্কস। মিখাইল বাকুনিন 30 মে 1814 সালে জন্মগ্রহণ করেন এবং 1 জুলাই 1876 সালে মৃত্যুবরণ করেন। মে মাসে রাশিয়াতে তিনি জন্মগ্রহণ করেন। কিশোর বয়সে তিনি রাজনীতির সাথে জড়িয়ে যান। 1834 সালে তিনি বিখ্যাত জার্মান দার্শনিক হেগেলের জিমেশিয়াল লেকচার্স রাশিয়ান ভাষায় অনুবাদ করেন। তিনি হেগেলের রচনার প্রথম রুশ অনুবাদ। 1842 সালে তিনি বাকুনিন দ্য রিঅ্যাকশন ইন জার্মানি নামে একটি প্রবন্ধ লেখেন, যা যুব সমাজ ও গোপন সংগঠন কর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার বক্তব্যের মূল কথা হলো ধ্বংসের মধ্যে নতুন সৃষ্টির সম্ভাবনা নিহিত থাকে। 1844 সালে বাকুনিন প্রথম প্যারিসে মার্কস ও ব্রুধোর সাথে মিলিত হন। বছরের পর বছর তিনি ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্রের জন্য বৈপ্লবিক প্রচেষ্টা অব্যাহত রাখেন। 1849 সালে তাকে গ্রেফতার করা হয় এবং মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, কিন্তু তার মৃত্যুদণ্ড 1 বছর যাবজ্জীবন দণ্ডে রূপান্তরিত করা হয়। অস্ট্রিয়ার অনুরোধে তাকে অস্ট্রিয়া সরকারের কাছে হস্তান্তর করা হয়। সেখানেও তাকে বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। পুনরায় তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং 1850 সালে তাকে রাশিয়ার কারাগারে প্রেরণ করা হয়। এইভাবে বাকুনিন বিভিন্ন কারাগারে প্রায় 11 বছর নির্যাতন ভোগ করেন। 1861 সালে তিনি সাইবেরিয়াতে পালিয়ে যান। সেখান থেকে তিনি জাপান ও উত্তর আমেরিকা হয়ে লন্ডনে ফিরে আসেন। বাকুনিন ছিলেন নৈরাজ্যবাদী। তার বিশ্বাস ছিল রাষ্ট্র যদি সাম্য প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে সর্বাত্মক ক্ষমতা অর্জন করতে হবে, কিন্তু তা করতে গিয়ে রাষ্ট্র স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হবে এবং ব্যক্তির যে স্বাধীনতা সেটাকে হরণ করবে। এই জন্য বাকুনিন রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ করে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার উপর জোর দেন। তার মতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সামাজিক শোষণকে স্থায়ী করার জন্য। সুতরাং রাষ্ট্রের হাতে কোনো ক্ষমতা না রেখে একটা গোপন আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলতে হবে, যার জাতীয় শাখা থাকবে এবং ওই জাতির সব বিষয় দেখভাল করার জন্য একটি জাতীয় সংস্থা থাকবে, যা আন্তর্জাতিক সংস্থার অধস্তন হিসেবে কাজ করবে। এভাবে তিনি রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি কামনা করেন। তার মতে এই সংস্থা বিপ্লব সংগঠন না করলেও বিপ্লবের যে পথটা ওটাকে প্রশস্ত করবে। এভাবে ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে বিপ্লব ছড়িয়ে পড়ার পর যে বৈপ্লবিক সেনাদল গঠিত হবে তা প্রচলিত সেনাবাহিনীর অনুরূপ হবে না। তা বৈপ্লবিক ধ্যান ধারণা এবং মানুষের প্রবণতাগুলোর মধ্যে সংযোগ শক্তি হিসেবে কাজ করবে। বাকুনিনের নৈরাজ্যবাদী মতবাদ সেকালে ইউরোপের তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। কার্ল মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। তিনি সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রীয় নির্যাতন, চরম দারিদ্র্য কোনো কিছুই তাকে তার সংগ্রামের পথ থেকে নিবৃত্ত করতে পারেনি। কার্ল মার্কস 1818 সালের 5 মে জার্মানির ট্রিয়েরে জন্মগ্রহণ করেন। তিনি ইতিহাস ও আইনশাস্ত্রের উপর বন এবং পরে বার্লিনে পড়ালেখা করেন। 1843 সালে মার্কস প্যারিসে যান এবং ফরাসি বিপ্লবের ইতিহাস ও রাজনৈতিক অর্থনীতির উপর পড়াশোনা করেন। 1845 সালে ফরাসি সরকার বৈপ্লবিক মতামতের জন্য তাকে ফ্রান্স থেকে বহিষ্কার করে। এরপর মার্কস বেলজিয়ামের ব্রাসেলসে যান। 1847 সালে তিনি প্রচুর সমাজতাত্ত্বিক ধ্যান ধারণার সমালোচনা করে দ্য পভার্টি অফ ফিলোসফি গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের বিভিন্ন দিক বিশদভাবে আলোচনা করেন। 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের আগেই তিনি দ্য ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি রচনা করেন, যা লন্ডনের ওয়ার্কার্স কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবে ভীত হয়ে বেলজিয়াম সরকার কার্ল মার্কসকে সেই দেশ থেকে বহিষ্কার করলে তিনি ফ্রান্সের প্রাদেশিক সরকারের অনুরোধে প্যারিসে যান। 1849 সালের গ্রীষ্মে সেখান থেকেও তাকে বহিষ্কার করা হলে পুনরায় তিনি লন্ডনে যান। 1867 সালে তিনি ক্যাপিটাল এ ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি ভলিউম 1 প্রকাশ করেন। এটি শ্রমিক শ্রেণীর অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত তার সারা জীবনের গবেষণার ফল। এই গ্রন্থে তিনি পুঁজি ও শ্রমের সম্পর্কের উপর বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব ব্যাখ্যা করেন। এটি বিশ্বে এই সংক্রান্ত প্রথম গ্রন্থ। কার্ল মার্কস তার বন্ধু তাত্ত্বিক ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সাথে যে কমিউনিস্ট ইশতেহার গ্রন্থটি প্রকাশ করে, তাতে বলা হয় শৃঙ্খল ছাড়া প্রলেতারি হারানোর কিছুই নাই। মানে প্রলেতারিয়েত বা যে হচ্ছে সর্বহারা শ্রেণী, তাদের হচ্ছে শৃঙ্খল বা নিয়ম ছাড়া আসলে হারানোর আর কিছু নাই। এই গ্রন্থে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, পূর্ববর্তী শ্রেণী সমাজের বিবর্তন ও বিকাশের ধারাবাহিকতা তুলে ধরে শ্রেণী সংগ্রামের শোষক ও শোষিত শ্রেণীর দ্বন্দ্বের মূল কারণ হিসেবে উৎপাদনের মালিকানাকে চিহ্নিত করা হয়। তারা উভয়ে তৎকালীন ইউরোপে সর্বহারা শ্রেণীর বিপ্লবের মধ্য দিয়ে শ্রেণী সংগ্রামের নিষ্পত্তি হতে পারে বলে একমত হন।
কমিউনিস্ট ইশতেহারে মার্কস এবং এঙ্গেলস বলেন মানব সভ্যতার ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্কসের কমিউনিস্ট ইশতেহার প্রকাশিত হওয়ার পর ইতিহাসবিদদের দৃষ্টি রাজা বাদশাহদের যুদ্ধ জয়ের বিষয় থেকে গণমানুষের ইতিহাসের দিকে ধাবিত হয়। তারা এই গ্রন্থে দেখান যে বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারাদের সংগ্রামে বুর্জোয়াদের পরাজয় ও ধ্বংসের মধ্য দিয়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে। কার্ল মার্কসের সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল, যার প্রথম খণ্ড তিনি জীবদ্দশায় প্রকাশিত করেছিলেন। তার মৃত্যুর পর পরবর্তী দুটি খণ্ড অ্যাঙ্গেলসের সম্পাদনায় প্রকাশিত হয়। 1883 সালে 14 মার্চ কার্ল মার্কস লন্ডনে মৃত্যুবরণ করেন। আলোচিত সংক্ষিপ্ত জীবনীগুলো থেকে আমরা দেখতে পেলাম যে সমাজতন্ত্রের যে চিন্তাধারা সেগুলোর উত্থান ও বিকাশ ফরাসি বিপ্লবের আগে বা পরের দশকগুলোতে হয়েছিল। আরও স্পষ্ট করে বলতে গেলে শিল্প বিপ্লব সমাজতান্ত্রিক ধ্যান ধারণা বিকাশের ক্ষেত্র প্রস্তুত করেছিল। প্রাথমিক পর্যায়ে সমাজতান্ত্রিক চিন্তাবিদরা ইউটোপীয় ধ্যান ধারণা মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু মার্কস ও অ্যাঙ্গেলস ছিলেন বিষয়টিকে বাস্তব সমস্যার নিরিখে পরীক্ষা করে বিজ্ঞানসম্মতভাবে মানুষের সম্পর্কে ধরনগুলোকে ব্যাখ্যা করে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার যে দিক নির্দেশনা সেগুলো হচ্ছে দিয়েছিল। কিন্তু তাদের একটা বড় ত্রুটি ছিল এই যে তারা মানব সভ্যতা বিকাশের বস্তুবাদী ব্যাখ্যা উপস্থাপন করতে গিয়ে মানুষের আধ্যাত্মিক যে সত্তাটা সেটাকে অস্বীকার করেছিলেন। ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও পিটার ক্রপোটকিন। ফ্রেডরিক অ্যাঙ্গেলস তিনি ছিলেন একজন জার্মানির সফল শিল্পপতির জ্যেষ্ঠ সন্তান। তিনি 1820 সালে 28 নভেম্বর জার্মানির বার্মিন শহরে জন্মগ্রহণ করেন। যুবক অ্যাঙ্গেলসকে তার বাবা ইংল্যান্ডের ম্যানচেস্টারে তাদের তুলা কারখানার ম্যানেজারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। সেখানে তিনি শ্রমিকদের দুর্দশা দেখে ব্যথিত হন। শহরের শ্রমিক শ্রেণীর ব্যাপক দারিদ্র্য প্রত্যক্ষ করে মর্মাহত হন এবং 1840 সালে অ্যাঙ্গেলস দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড রচনা করেন। ব্রিটেনে অবস্থানকালে তিনি চার্টিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। একই বছর থেকে তিনি কার্ল মার্কসের জার্মান ফ্রেঞ্চ জার্নালে লেখা শুরু করেন। মার্কসের সাথে প্রথম সাক্ষাতের পরে অ্যাঙ্গেলস বুঝতে পারেন পুঁজিবাদ এবং এর বিকল্প ব্যবস্থা সম্পর্কে এবং মার্কসের ধ্যান ধারণা সম্পূর্ণ একই রকম। এই জন্য তারা উভয়ে এই বিষয়ে কাজ করতে মনস্থ হন। তাদের বন্ধুত্ব আমৃত্যু টিকে ছিল। মার্কস জটিল তাত্ত্বিক বিষয়বলী সহজভাবে ব্যাখ্যা করতে পারদর্শী ছিলেন। অন্যদিকে অ্যাঙ্গেলস গণমানুষের কাছে তা উপযোগী করে লিখতে সিদ্ধহস্ত ছিলেন। তারা যখন যৌথভাবে একটি প্রবন্ধ রচনার জন্য কাজ করছিলেন তখন রাশিয়া সরকারের চাপে ফরাসি সরকার কার্ল মার্কসকে ফ্রান্স ত্যাগ করার জন্য নির্দেশ দেন। মার্কস ও অ্যাঙ্গেলস এরপর তাদের স্বাধীন মতামত প্রকাশের জন্য বেলজিয়ামে চলে যাওয়া মনস্থ করেন। অ্যাঙ্গেলস মার্কসের পরিবারকে আর্থিক সহায়তা করেন। তিনি মার্কসের তার অর্থনৈতিক ও রাজনৈতিক তত্ত্ব গঠনের জন্য পড়াশোনায় সাহায্য করেন। 1845 সালের জুলাইতে অ্যাঙ্গেলস মার্কসকে ইংল্যান্ডে নিয়ে যান এবং সেখানে চার্চিস্ট আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। এখানে তারা ম্যানচেস্টার লাইব্রেরিতে পড়াশোনা করেন। অ্যাঙ্গেলস ও মার্কস 1846 সালের জানুয়ারিতে ব্রাসেলসে ফিরে যান এবং উভয়ে মিলে কমিউনিস্ট করেসপন্ডেন্স বা কমিটি গঠন করেন। এই কমিটির উদ্দেশ্য ছিল ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমাজতন্ত্রী যে নেতৃত্ববৃন্দ আছে তাদের সাথে সংযোগ স্থাপন করা। মার্কসের প্রভাবে লন্ডনে একটি আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয় এবং একটি নতুন সংগঠন কমিউনিস্ট লীগ জন্ম লাভ করে। অ্যাঙ্গেলস এতে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন এবং 1847 সালে অ্যাঙ্গেলস ইংল্যান্ডে ফিরে আসেন এবং কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির যে লন্ডন সেখানে অফিসে আয়োজিত এক সভায় যোগ দেন। এই সভায় কমিউনিস্ট লীগের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলা হয় যে শ্রেণী সংগ্রামের মাধ্যমে বর্জ্যতন্ত্রকে খতম করে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করাই হচ্ছে তোমার কমিউনিস্ট আন্দোলনের একমাত্র লক্ষ্য। নেতারা বলেন তাদের উদ্দেশ্য হলো এমন এক শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা যেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে না। এরপর এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এরপর অ্যাঙ্গেলস ও মার্কস কমিউনিস্ট আন্দোলন সংক্রান্ত গ্রন্থ প্রকাশ করতে শুরু করেন। এর প্রথম খসড়াটি দ্য প্রিন্সিপলস অফ কমিউনিজম। অ্যাঙ্গেলস এর প্রথম যে খসড়াটা দ্য প্রিন্সিপলস অফ কমিউনিজম অ্যাঙ্গেলস সেটা রচনা করেন। অ্যাঙ্গেলস এবং মার্কস সম্মিলিতভাবে 1848 সালে তাদের বিখ্যাত গ্রন্থ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন। এই গ্রন্থকে অ্যাঙ্গেলস এবং মার্কস এই প্রথম ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা যেটা আছে সেটাকে হাজির করে। আর 1948 সালের সেপ্টেম্বরে অ্যাঙ্গেলস রাইনল্যান্ড ডেমোক্রেটস নামে একটি সংগঠন গড়ে তুলতে ভূমিকা রাখেন। এই সংগঠনে কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয় এবং অ্যাঙ্গেলসকে দেশ থেকে বাধ্য করা হয়। 1849 সালে কার্ল মার্কসকেও দেশ থেকে বাধ্য করা হলে অ্যাঙ্গেলস ও মার্কস উভয় লন্ডন চলে যান। মার্কসের পরিবার চরম অর্থকষ্ট পড়লে তাদের আর্থিক সহায়তার জন্য অ্যাঙ্গেলস জার্মানিতে তার পিতার কারখানায় পুনরায় কাজে যোগ দেন। পরবর্তী 20 বছর অ্যাঙ্গেলস মার্কসের সাথে যোগাযোগ রেখেছিলেন এবং আর্থিক সহায়তা অব্যাহত রেখেছিলেন।
তিনি অভিনব পন্থায় মার্কসকে অর্থ প্রেরণ করতেন। 2 দিনে মিলিয়ে তিনি একটি চিঠি দিতেন। তিনি $1 বা $5 নোট ছেড়ে 2 টুকরো করে পৃথক এনভেলপ করে মার্কসকে পাঠাতেন। আর মার্কস সেই টুকরো জোড়া দিয়ে ভাঙিয়ে তার পরিবারের ভরণ পোষণ করতেন। এইভাবে আদর্শিক বন্ধুত্বের এক চরম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলসের প্রকাশিত আরও কয়েকটি গ্রন্থের মধ্যে দ্য পিজেন্ট ওয়ার ইন জার্মানি, অ্যান্টি ডাউরিং এবং দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট উল্লেখযোগ্য। কার্ল মার্কসের মৃত্যুর পর অ্যাঙ্গেলস মার্কসের লেখাগুলোকে সম্পাদনা করেন। 1850 সালে দাস ক্যাপিটালের দ্বিতীয় এবং 1894 সালে তৃতীয় খণ্ড বের করেন। 1895 সালের 5 আগস্ট অ্যাঙ্গেলস লন্ডনে মৃত্যুবরণ করেন। তারপর আসছে পিটার ত্রপোৎকিন। পিটার আলেক্সান্দ্রিয়াস ক্রপোৎকিন 21 ডিসেম্বর 1842 সালে মস্কো জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মূলত নৈরাজ্যবাদে বিশ্বাসী। 15 বছর বয়সে তিনি সেন্ট পিটার্সবার্গের রাজভৃত্যে চাকরি নেন। 4 বছরের মধ্যেই তিনি যার দ্বিতীয় আলেকজান্ডারের ব্যক্তিগত ভৃত্যে পরিণত হন। 1862 সালে তিনি সাইবেরিয়ার কোসাক রেজিমেন্ট কমিশন প্রাপ্তির জন্য দরখাস্ত করেন। জোসেফ প্রভু বাকুনিনের লেখাপড়ায় নৈরাজ্যবোধের প্রতি আকৃষ্ট হন এবং সাইবেরিয়াতে চাকরিকালীন সময়ে তিনি বুঝতে পারেন যে সামাজিক উন্নয়ন রাষ্ট্রের মাধ্যমে আসলে সম্ভব না। 1871 সালের মধ্যে তিনি পূর্ব সাইবেরিয়ার পার্বত্য অঞ্চলের মানচিত্র প্রস্তুত করে খ্যাতি অর্জন করেন। সে বছরই তাকে ইম্পেরিয়াল জিওগ্রাফিক্যাল সোসাইটির লোভনীয় পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এই সম্পর্কে তিনি বলেন, আই লস্ট ইন সাইবেরিয়া whether faith in state discipline I had cherished before I was prepared to become an anarchist. রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি পূর্বে যে বিশ্বাস লালন করতাম তা আমি সাইবেরিয়াতে হারিয়েছি। আমি নৈরাজ্যবাদী হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। 1872 সালে ক্রপোৎকিন কৃষক ও শ্রমিক শ্রেণীর মধ্যে প্রচারণায় লিপ্ত একটি সাম্যবাদী গোষ্ঠীর সাথে যোগ দেন, যারা মস্কো সেন্ট পিটার্সবার্গে কাজ করছিল। 1874 সালে তাকে নৈরাজ্যবাদী তত্ত্ব কর্মকাণ্ডের জন্য কারারুদ্ধ করা হয়। 2 বছর পর তিনি মুক্তি পেয়ে সুইজারল্যান্ডে পালিয়ে যান। বৈপ্লবিক সমাজতান্ত্রিক মতবাদের জন্য তাকে মস্কোতে ফিরতে দেওয়া হয়নি। 1881 সালে তিনি ফ্রান্সে যান এবং ফ্রান্স ইন্টারন্যাশনালের সদস্য হন। এটি ছিল বৈপ্লবিক সমাজতন্ত্রীদের একটি ফেডারেশন, যারা পুঁজিবাদ উচ্ছেদ করে সোশ্যাল কমনওয়েলথ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ক্রপোৎকিন অস্তিত্বের জন্য সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ধারণাটি প্রকৃতিবিদ চার্লস ডারউইনের মতবাদ থেকে গ্রহণ করেছিলেন। 1880 সালে তিনি দ্য অ্যান অ্যাপেল ফর দ্য ইয়াং গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটি পড়ে লাখ লাখ তরুণ বিপ্লবী সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়। 1883 সালে ফরাসি কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং 5 বছরের জন্য কারাদণ্ড দেয়। কারাগারে বসেই ক্রপোৎকিন তার আদর্শগুলো অ্যানার্চিজম নামক গ্রন্থের মাধ্যমে প্রকাশ করেন। 1886 সালে মুক্তি পেয়ে তিনি ইংল্যান্ডে চলে যান। সেখানে জন বার্নার্ড শো, টম ম্যান, কের হার্ডি প্রমুখ সমাজতন্ত্রীদের সাথে তিনি মিলিত হন। পরের বছর তিনি ইন রাশিয়া অ্যান্ড ফ্রেঞ্চ প্রিজন্স নামে একটি গ্রন্থ লিখেন, যেখানে তিনি উল্লেখ করেন কারাগার হলো অপরাধের প্রশিক্ষণালয়। এখানে নির্দয় শাস্তিদানের মাধ্যমে মানুষকে শেখানো হয় কিভাবে মিথ্যে বলতে হয়, প্রতারণায় আশ্রয় নিতে হয়। অতঃপর সে মানসিকভাবে শক্ত মানুষে পরিণত হয়। এরপর সে যখন কারাগার থেকে বেরিয়ে আসে তখন আরো বড় অপরাধ করার মতো মানসিক শক্তি তার জোগাড় হয়ে যায় এবং মানসিক সাহস তার অর্জন হয়। ক্রপোৎকিন বলেন, কারাগার কয়েদিদের সংশোধনও করতে পারে না কিংবা অপরাধ সংগঠন প্রতিরোধও করতে পারে না। 1892 সালে ক্রপোৎকিন তার বিখ্যাত দ্য কনকোয়েস্ট অফ ব্রেড গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি তার নৈরাজ্যবাদী সামাজিক মতামত পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন। তিনি যুক্তি দেন, শ্রমিকের শ্রমের পরিবর্তে যে মজুরি দেওয়া হয় তা পুঁজিবাদী ব্যবস্থা এবং এই মজুরির মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং মজুরি ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে এবং এমন একটা পদ্ধতি চালু করতে হবে যেখানে সবার সমান লভ্যাংশ থাকবে। ক্রপোৎকিন নৈরাজ্যবাদী সাম্যবাদ প্রতিষ্ঠার কথা বলেন, যেখানে ব্যক্তিগত সম্পদ এবং অসম আয়ের পরিবর্তে সম্পদ ও সেবার সমবন্টন সম্ভব হবে। নৈরাজ্যবাদী অর্থনীতির মূল কথাই হলো শ্রমের বিনিময়ে মজুরি ব্যবস্থার পরিবর্তে শ্রমের ফলে প্রাপ্ত মুনাফার সমবন্টন সাম্য প্রতিষ্ঠা করতে পারে। তিনি গতানুগতিক শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেন। পিটার ক্রপোৎকিন নিউমোনিয়া আক্রান্ত হয়ে 1921 সালের 8 ফেব্রুয়ারি রাশিয়ার দিমিত্রিয়েভ শহরে মৃত্যুবরণ করেন। মস্কোতে তাকে সমাহিত করা হয়। লেনিন ও বলশেভিক বিপ্লব। ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন ছিলেন একজন স্থানীয় স্কুল পরিদর্শকের সন্তান। তিনি 1870 সালের 22 এপ্রিল রাশিয়ায় সিম্বিরস্ক এ জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে সিম্বিরস্ক জিমনেসিয়ামে লেনিনের বড় ভাই লেখাপড়া করেন। লেনিনের বড় ভাই আলেকজান্ডার উলিয়ানোভ ছিলেন একটি সন্ত্রাসবাদী গ্রুপের নেতা। ওই গ্রুপটি জার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করতে ব্যর্থ হয়। লেনিনের ভাইকে যখন এই অপরাধে ফাঁসি দেওয়া হয় তখন তিনি মাত্র 17 বছরের কিশোর। যখন তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পত্রিকায় প্রকাশিত হয়, লেনিন তখন প্রতিশোধ নেবার অঙ্গীকার নেন। এরপর লেনিন এবং তার বিপ্লবী বন্ধুরা সন্ত্রাসবাদী পন্থা পরিত্যাগ করে মার্ক্সবাদের দিকে ঝুঁকে পড়েন। রাজদ্রোহীর ছোট ভাই হওয়ার কারণে লেনিনকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধা প্রদান করা হয়, কিন্তু তিনি কাজান ইউনিভার্সিটিতে শেষ পর্যন্ত ভর্তি হতে সক্ষম হন।
বিশ্ববিদ্যালয়ে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেফতার হন। পুলিশ অফিসার তাকে প্রশ্ন করেন, তুমি কেন বিদ্রোহ করছো হে যুবক? তুমি কি জানো তোমার সামনে একটি দেয়াল বিদ্যমান? লেনিন দ্ব্যর্থহীন কণ্ঠে উত্তর দেন, দেয়ালটি কম্পমান, কেউ ধাক্কা দিলে এটি ধসে পড়বে বা এটি পড়ে যাবে। এরপর তাকে কাজান বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়। তিনি সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে বহিরাগত পরীক্ষার্থী হিসেবে আইন পাশ করেন। এরপর সামারাতে আইন ব্যবসা শুরু করেন। ক্রমে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং 1895 সালে লিবারেশন অফ লেবার গ্রুপের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে সুইজারল্যান্ড যান। সুইজারল্যান্ড থেকে ফিরে লেনিন তার সমাজতন্ত্রী বন্ধুদের নিয়ে দ্য ইউনিয়ন অফ স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস নামে একটি সংগঠন গড়ে তোলেন। 1896 সালে তাকে গ্রেফতার করে 3 বছরের জন্য সাইবেরিয়াতে নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনকালে তিনি দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া, দ্য টাস্ক অফ রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেট নামে একটি পুস্তক এবং বিভিন্ন সমাজতন্ত্রী জার্নালে লেখা প্রকাশ করেন। 1900 সালে মুক্তি পেয়ে তিনি জেনেভা গমন করেন এবং সেখানে লেনিন লিবারেশন অফ লেবারের সদস্যদের সহায়তায় ইস্ক্রা বা স্পার্ক নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এটি পরে সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির মুখপত্রে পরিণত হয়। 1902 সালে লেনিন হোয়াট ইজ টু বি ডান শিরোনামে একটি পুস্তিকা বের করেন। এতে তিনি জারতন্ত্রকে উচ্ছেদ করার একটি বৈপ্লবিক সেনাদল গঠনের যুক্তি প্রদান করেন। 1903 সালে লন্ডনে সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির দ্বিতীয় কংগ্রেস পথ নিয়ে মতদ্বৈততার জন্য তার দীর্ঘদিনের কমিউনিস্ট বন্ধু মার্টভের সাথে সম্পর্ক ত্যাগ করে বলশেভিক নামে পার্টির একটি উপদল গঠন করেন। পার্টির পত্রিকা ইস্ট্রার উপর তার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তিনি তার নিজস্ব পত্রিকা ভিপেয়ার বা অগ্রসরমান, মানে এটা বাংলা হচ্ছে অগ্রসরমান পত্রিকা প্রকাশ করেন। 1905 সালে মার্চ বিপ্লবের পর লেনিন রাশিয়ায় ফিরে আসেন, কিন্তু ক্রমবর্ধমান ট্রেড ইউনিয়ন আন্দোলনের সমর্থন লাভে ব্যর্থ হন। 1907 সালে তিনি বলশেভিকদের তৃতীয় ডুমার নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান। এই সময় তিনি বলশেভিকদের আন্দোলনের তহবিল গঠনের জন্য বিপুল সময় ব্যয় করেন। তিনি মস্কোর ধনী ব্যক্তিদের কাছ থেকে অনুদান লাভ করেন। ইতিমধ্যে বলশেভিকরা লুটের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে। টিফলিসের পোস্ট অফিস লুট করে বলশেভিক অস্ত্রধারীরা 2.5 লাখ রুবল অর্থ সংগ্রহ করে। এর ফলে মেনশেভিকরা তাদের সাথে চূড়ান্তভাবে সম্পর্ক ছিন্ন করে। লেনিন এবং 2 বিশ্বস্ত সহকারী জর্জ জিনোভিচ এবং লেভ কামোনেভ এই অর্থের মাধ্যমে বিপ্লবাত্মক লেখা ছাপে ব্যাপক প্রচারে নামেন। তিনি পত্রিকা প্রকাশ করেন। 1911 সালে লেনিন তার সহকারী জিনোভিয়েভ, কামেনেভ এবং অন্যান্য বলশেভিকদের নিয়ে প্যারিসের অদূরে একটি গ্রামে অবস্থান নেন। তিনি দ্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করেন। 1912 সালের জানুয়ারিতে পার্টির প্রাক সম্মেলনে সেই চেষ্টা ব্যর্থ হলে বলশেভিকরা মেনশেভিকদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। লেনিনের মনোনীত রোমান মিলনভস্কি ওই বছরই অক্টোবরে ডুমার সদস্য নির্বাচিত হলে বলশেভিক আন্দোলনে গতিশীলতা আসে। বলশেভিকরা প্রথম বিশ্বযুদ্ধে জারির যোগদানের বিরোধিতা করে যুদ্ধের বিরুদ্ধে প্রচারণা চালায়। এই সময় ইউরোপের অধিকাংশ সোশ্যালিস্ট নেতৃবৃন্দ যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে লেনিন মর্মাহত হন। এরপর তিনি এই সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তরের জন্য তার সমস্ত শক্তি ব্যয় করেন। এই জন্য তিনি দ্য ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম শিরোনামে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি মার্কস যেমন বলেছিলেন সকল সমাজ বিপ্লব বুর্জোয়া বিপ্লবের হাত ধরে আসে, তার বিরোধিতা করে যুক্তি প্রদান করেন যে পরিস্থিতি সাপেক্ষে বুর্জোয়া বিপ্লব ছাড়াও সমাজতন্ত্রের বিপ্লব সম্ভব। তিনি তার সঙ্গী জিনোভিয়েভ ও ক্যামেনেভকে সাথে নিয়ে যুদ্ধরত মিত্রপক্ষীয় সেনাদের মধ্যে এই প্রচারণা চালান যে তারা তাদের রাইফেল অফিসারদের দিকে তাক করে কমিউনিস্ট বিপ্লব সম্পন্ন করে। লেনিন বলেন, শান্তির জন্য স্লোগান এই মুহূর্তে সঠিক নয়। এই মুহূর্তে স্লোগান হবে সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তর করো। লেনিন বিশ্বাস করতেন সাম্রাজ্যবাদী যুদ্ধকে গৃহযুদ্ধে রূপান্তর করা সম্ভব হলে পুরানো কাঠামো ভেঙে পড়বে এবং এর ফলে বলশেভিকরা রাষ্ট্রীয় ক্ষমতা লাভে সক্ষম হবে। কিন্তু রোজা লুক্সেমবার্গ লেনিনের তত্ত্বের বিরোধিতা করে দ্য ক্রাইসিস ইন দ্য জার্মান সোশ্যাল ডেমোক্রেসি গ্রন্থ প্রকাশ করেন এবং সেই সময় মেনশেভিকরাও লেনিনের তত্ত্বের বিরোধিতা করতে থাকে। তাদের মতে গৃহযুদ্ধের মাধ্যমে বিপ্লব সংগঠন করলে রাশিয়াকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা যাবে না। কিন্তু লেনিন বুঝেছিলেন যে সমাজতান্ত্রিক বিপ্লব অর্জন করার ভালো উপায় হবে যুদ্ধকে চালু রাখা। এই জন্য তিনি ইনেস ও আর্মান্দকে ব্রাসেলসে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট বোর্ড কনফারেন্সে প্রেরণ করেন। 1915 সালের সেপ্টেম্বরে জার দ্বিতীয় নিকোলাস রাশিয়ান আর্মির সুপ্রিম কমান্ডের দায়িত্ব নিয়ে পূর্ব ফ্রন্টের লড়াই অংশ নিলে দেশের সামরিক বিপর্যয়ের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এর ফলে নিকোলাসের প্রতি জনসমর্থন 1917 সালে একেবারে শূন্যে নেমে আসে। রুশ জনগণ বুঝতে পারে নিকোলাস সরকারের অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা রাশিয়ান সৈন্যকে একটি আধুনিক যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং রসদ সরবরাহে ব্যর্থ হয়েছে। ফলে রাশিয়ার এই লজ্জাজনক সামরিক বিপর্যয়। এদিকে 1917 সালে জানুয়ারি নাগাদ খাদ্য স্বল্পতার জন্য খাদ্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুধু পেট্রোগ্রাদ শহরেই জানুয়ারিতে খাদ্যমূল্য স্বাভাবিকের তুলনায় 6 গুণ বৃদ্ধি পায়। এতে বেতন বৃদ্ধির জন্য শিল্প শ্রমিকরা ধর্মঘট শুরু করে। 11 ফেব্রুয়ারি জনতা খাদ্যের দাবিতে পেট্রোগ্রাদ শহরে জড়ো হয়ে রাস্তার দুপাশে বিপণী বিতানগুলোতে ব্যাপক ভাঙচুর চালায়।
26 ফেব্রুয়ারি জার নিকোলাস ডুমা বন্ধ করার জন্য নির্দেশ জারি করেন, কিন্তু ডুমার সদস্যবৃন্দ এই নির্দেশ অমান্য করে আলোচনা অব্যাহত রাখেন। এই অবস্থায় ডুমার প্রেসিডেন্ট মিখাইল রদজিয়াঙ্কো জার নিকোলাসকে টেলিগ্রাম মারফত এই মর্মে পরামর্শ প্রেরণ করেন যে নিকোলাস যেন জনগণের মধ্যে জনপ্রিয়তা রয়েছে এমন কাউকে প্রদান করে নতুন সরকার গঠন করেন। যার কোনো উত্তর না দিলে ডুমা প্রিন্স লেভবের নেতৃত্বে একটি প্রাদেশিক সরকার গঠন করে। এতে রাশিয়ার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা আসন্ন বিপ্লবের ভয়ে ভীত হয়ে জারকে পরামর্শ দেন তিনি যেন গ্রহণযোগ্য কারো কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তিনি গ্র্যান্ড ডিউক মিখাইল আলেকজান্দ্রিয়েভিচের কাছে ক্ষমতা হস্তান্তর করতে মনস্থির করেন, কিন্তু মিখাইল আলেকজান্দ্রোভিচ ক্ষমতা গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন। যার তখন 1917 সালের 1 মার্চ প্রাদেশিক সরকারের হাতে দেশের নিয়ন্ত্রণভার অর্পণ করে ক্ষমতা ছেড়ে দেন। লেনিন এই সময় জার্মানিতে ছিলেন। জার্মান সরকার রাশিয়াকে পূর্ব ফ্রন্টে বিশ্বযুদ্ধ থেকে নিবৃত্ত করার আশায় লেনিনকে 27 জন সঙ্গী সহ একটি বিশেষ ট্রেনে পেট্রোগ্রাদ পাঠায়। 3 এপ্রিল রাশিয়ায় প্রত্যাবর্তন করেই লেনিন তার বিখ্যাত এপ্রিল থিসিস প্রকাশ করেন। এই থিসিসে লেনিন বলেন, ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণী জয় হয়েছে, এতে শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছুই নেই। দ্বিতীয়ত হচ্ছে, মার্ক্সের তত্ত্বানুসারে বুর্জোয়া শাসনের সংকটের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। বুর্জোয়া বিপ্লব এবং শ্রমিক বিপ্লব একসাথে চলবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। লেনিন বলেন, বুর্জোয়ারা প্রকৃতপক্ষে কোনো বিপ্লব করতে পারবে না। তাদের বেশি দিন ক্ষমতায় থাকতে দিলে বুর্জোয়ারা পুঁজিবাদকে দৃঢ় করে ফেলবে। সুতরাং বুর্জোয়ারা শিকড় ছাড়ানোর আগেই তাদেরকে উপড়ে ফেলতে হবে। 4 এপ্রিল পেট্রোগ্রাদ বলশেভিক কমিটির আলোচনা শেষে 13-2 ভোটে লেনিনের থিসিস প্রত্যাখ্যাত হয়। লেনিন হতোদ্যম না হয়ে বরং যেসব সোশ্যালিস্ট প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফেব্রুয়ারি বিপ্লবের পর জার সরকারের পতন ঘটে। এরপর রাশিয়ায় এক ধরনের দ্বৈত শাসনের সূত্রপাত হয়। মধ্যপন্থী ও রক্ষণশীল ডুমা সদস্যদের নিয়ে একটি অস্থায়ী প্রজাতন্ত্রী সরকার গঠিত হয়। অপরদিকে সারা দেশে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে সোভিয়েত গঠিত হয়। নভেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। সোভিয়েতগুলি রুশ সমাজতন্ত্রের পার্লামেন্টে পরিণত হতে থাকে এবং লেনিনের নেতৃত্বে বলশেভিকরা এসব সোভিয়েতে সংখ্যাগরিষ্ঠ হতে শুরু করে। লেনিনের সময় ধারাবাহিক আন্দোলনের কথা বলেন। তিনি ঘোষণা করেন, সোভিয়েতগুলো এখন সকল ক্ষমতা দিতে হবে। লেনিন নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে এপ্রিল থেকে নভেম্বর এই 7 মাসে নতুন নতুন কৌশল উদ্ভাবন, পরিস্থিতির ব্যাখ্যা দান, পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি নির্ধারণ, এই কৌশল প্রয়োগ করে রাশিয়ার বুর্জোয়া বিপ্লবোত্তর যে পরিস্থিতি সেটাকে একটা সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে ধাবিত করতে সক্ষম হন। অস্থায়ী সরকার জনগণের মনোভাবকে উপেক্ষা করে যুদ্ধ অব্যাহত রাখলে এবং একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিলে তাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যায়। এর সাথে যুক্ত হয় প্রজাতন্ত্রী বুর্জোয়া সরকারের অদক্ষতা ও দুর্নীতি। রুশ সেনাবাহিনী গ্যালিসিয়া অভিযানে ব্যর্থ হলে সরকারের জনপ্রিয়তা একদম তলানিতে এসে ঠেকে। এই সময় মধ্যপন্থী ক্যারনস্কিকে সমরমন্ত্রী নিযুক্ত করেও রুশ সেনাবাহিনীর বিশৃঙ্খলা দূর করা সম্ভব হয়নি। যুদ্ধ রাশিয়ার সংকট ক্রমেই বৃদ্ধি পায়। 43টি প্রদেশে কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। লেনিন ও তার বলশেভিক দল এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে। পেট্রোগ্রাদে নতুনভাবে বিদ্রোহ ছড়িয়ে পড়লে লেনিন শ্রমিক কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দেন। দেশে বিপ্লবের পরিস্থিতির উদ্ভব হতে থাকে। 1 আগস্ট কেরেনস্কি, যিনি একাধারে প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি জেনারেল এলজি কার্নিলভকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন। কিন্তু কার্নিলভ ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হলে কেরেনস্কি তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বলশেভিক ও সোভিয়েতকে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সেনাবাহিনীতে বলশেভিকদের ব্যাপক প্রভাব ছিল। বলশেভিকরা এই আহ্বানে সাড়া দেয়, কিন্তু লেনিন পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, আমরা কার্নিলভের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু কেরেনস্কির পক্ষে নয়। কয়েকদিনের মধ্যেই জেনারেল কার্নিলভের বাহিনীর বিরুদ্ধে পেট্রোগ্রাদ রক্ষা করার জন্য প্রায় 25,000 সশস্ত্র কমরেডকে নথিভুক্ত করা হয়। লেনিনের নেতৃত্বে বলশেভিক সৈন্যরা পেট্রোগ্রাদের চারদিকে যখন পরীক্ষা খনন করছিল, তখন একদল সৈনিক প্রতিনিধি দলকে কার্নিলভের অগ্রসরমান বাহিনীর কাছে প্রেরণ করা হয়। এতে জেনারেল কার্নিলভের সৈন্যরা পেট্রোগ্রাদ আক্রমণ না করার সিদ্ধান্ত গ্রহণ করে। উপায়ন্তর না দেখে কার্নিলভের সেনাপতি জেনারেল ক্রেমভ আত্মহত্যা করেন। কার্নিলভের সেনাবাহিনী আত্মসমর্পণ করলে কার্নিলভকে গ্রেফতার করা হয়। 14 সেপ্টেম্বর রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। লেনিন এ সময় পেট্রোগ্রাদে প্রত্যাবর্তন করেন, কিন্তু গোপনে সশস্ত্র পন্থায় ক্ষমতা দখলের পরিকল্পনা করেন। অক্টোবরের মধ্যে রাশিয়ার 62টি শহরে প্রায় 2 লক্ষ সমাজতন্ত্রী লাল ফৌজ জড়ো হয়। মূল শক্তি জড়ো হয়েছিল পেট্রোগ্রাদে। 10 অক্টোবর জোসেফ স্ট্যালিন প্রজাতন্ত্রী সরকারের উপর তার সমর্থন প্রত্যাহার করে লেনিন নির্দেশিত সশস্ত্র বিপ্লবের প্রতি সমর্থন জানান। কেরেনস্কি সরকার মেনুশেভিক ও রেভলিউশনারি সমাজতন্ত্রী দলের সহায়তায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালান, কিন্তু কেরেনস্কি এই জন্য বলশেভিকদের পেট্রোগ্রাদস্থ হেডকোয়ার্টার্স আক্রমণ এবং লেনিনকে গ্রেফতার করার নির্দেশ দেন।
23 অক্টোবর লেনিনের নেতৃত্বে বলশেভিক কেন্দ্রীয় কমিটির এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। লেনিন এতে সশস্ত্র বিপ্লবের জন্য দলের সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি আজ এমন যে আমাদেরকে অবশ্যই বিপ্লব শুরু করতে হবে। জনগণ প্রতিশ্রুতি শুনতে শুনতে এখন ক্লান্ত। রাজনৈতিকভাবে ক্ষমতা পরিবর্তনের উপযুক্ত সময় উপস্থিত। গ্রামাঞ্চলের আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন ভয়াবহ যে কিছু একটা করা দরকার। সংবিধান সভার জন্য অপেক্ষা করলে পরিস্থিতি আমাদের প্রতিকূলতা চলে যাবে। এটা হবে মূর্খতা, কেননা এটা আমাদের কাজকে জটিল করে দিবে। 1917 সালে 24 অক্টোবর লেনিন অপর একটি চিঠিতে বলশেভিক কেন্দ্রীয় কমিটির সদস্যদের লেখেন যে এটা যে এখন বিদ্রোহ না করা হবে মৃত্যুর শামিল। বিলম্ব করলে ইতিহাস বিপ্লবীদের ক্ষমা করবে না, যেহেতু আমরা বিদ্রোহ করলেই জয়লাভ করতে পারি। 24 অক্টোবর সরকার বলশেভিক কার্যালয় অফিস আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে। এই খবর চারিদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। শ্রমিক, নৌ এবং সৈনিকদের যে ব্রিগেডগুলো রেল স্টেশন সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলো দখল করে নেয়। 25 অক্টোবর রাশিয়ার ক্ষমতা শ্রমিকদের হাতে চলে আসে। বলশেভিক পার্টি ক্ষমতা গ্রহণ করে। লেনিনের ক্ষমতার এই পরিবর্তনকে সমাজতান্ত্রিক বিপ্লব বলে আখ্যায়িত করেন। এইভাবে ইউটোপিয় পর্ব থেকে কার্ল মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্র পর্যন্ত অনেক মনীষী সমাজ বিপ্লবের মাধ্যমে প্রলেতারিয়াতদের স্বরাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। লেনিন তাকে বাস্তব রূপ দেন। রুশ বিপ্লব শুধু রাশিয়ার আর্থসামাজিক যে পরিবর্তন করেছিল, আর্থসামাজিক পরিবর্তন অঙ্গীকার করেননি, এটি বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে 1924 সালের 21 জানুয়ারি লেনিন মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর পূর্বে লেনিন সমাজতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বলশেভিক বিপ্লবের ফলাফল কি ছিল চলো আমরা দেখি। রুশ বিপ্লবের ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। যেমন হচ্ছে তোমার ব্রেস্ট লিটভস্ক সন্ধি ও যুদ্ধ পরিত্যাগ। রুশ বিপ্লবের পূর্বে লেনিন শ্রমিকদের রুটি, কৃষকদের জমি এবং সৈনিকদের যুদ্ধের পরিবর্তে শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য বিপ্লবের পরবর্তীতে তিনি জার্মানির সাথে ব্রেস্ট লিটভস্ক যে সন্ধি ছিল সেটার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসেন। ফলে রাশিয়া, পোল্যান্ড, 3 বাল্টিক রাজ্য, ফিনল্যান্ড, বায়োলোরেশিয়া, ইউক্রেন এবং ট্রান্সককেশিয়ার একাংশ পরিত্যাগ করে এবং জার্মানিকে প্রচুর ক্ষতিপূরণ দেয়। ফলে রাশিয়ার কয়লা ও লৌহশিল্প 3/4 হাতছাড়া হয়ে যায়। তবে এর ফলে জার্মানির সাথে শান্তি স্থাপিত হয়। এতে রাশিয়া তার অভ্যন্তরীণ ব্যাপারে মনোযোগ দিতে সমর্থ হয়। এই সন্ধি লেনিনের কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। পুরনো কাঠামোর পরিবর্তে নতুন প্রশাসনিক কাঠামো গঠিত হয়। ডুমা বা সাংবিধানিক সভা এবং জারের আমলে যে সিনেট ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়। মস্কো পেট্রোগ্রাদের মিউনিসিপ্যালিটি ভেঙে দেওয়া হয়। জেলা পরিষদগুলো ভেঙে দেওয়া হয়। সেনাবাহিনীর আইন কানুন সংগঠন পরিবর্তন করে পুরনো শ্রেণী বিভাগ বিলুপ্ত করা হয়। বিপ্লবের প্রতি যাদের আনুগত্য ছিল তাদের অফিসার পদে নিয়োগ করা হয়। সব সরকারি পদে বিশ্বস্ত বলশেভিকদের নিয়োগ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন পরিচালনার জন্য সোভিয়েতগুলোকে দায়িত্ব দেওয়া হয়। ধর্মীয় সংস্কার ঘটে। রাশিয়ায় গির্জাকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ পৃথক করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। গির্জার সম্পত্তিগুলো জাতীয়করণ করা হয়। গির্জার কাছ থেকে রাষ্ট্র বিবাহ দান এবং বিবাহ বিচ্ছেদের ক্ষমতা গ্রহণ করে। গির্জার পাদ্রীরা বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে তোমার যে শিল্প কারখানা ছিল, খামার ছিল, ভূ কারখানা, ভূ সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি সবকিছু হচ্ছে তোমার রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করা হয়। এমনকি বৃহৎ জমিদারি, কুলাকদের সম্পত্তি এবং কৃষকদের জমিও রাষ্ট্র অধিগ্রহণ করে এবং এই জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করে সবাইকে শ্রমের মাধ্যমে জীবিকা অর্জনে বাধ্য করা হয়। রেশন পদ্ধতির মাধ্যমে খাদ্য বন্টনের ব্যবস্থা করা হয়। শহরের প্রতিটি পরিবারকে রুটির কার্ড প্রদান করা হয়। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। কুলাক শ্রেণী জমি ছেড়ে দিতে না চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হয়। শ্রমকেই সামাজিক মর্যাদার মূল মাপকাঠি করে সবাইকে যোগ্যতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হয়। শ্বেত সন্ত্রাসের উদ্ভব ঘটে তখন। বলশেভিকরা ক্ষমতা গ্রহণ করলেও প্রতি বিপ্লবী শক্তিগুলো নতশিরতা মানতে প্রস্তুত ছিল না। তারা পশ্চিমা ধনতান্ত্রিক শক্তিগুলোর সহায়তায় প্রতি বিপ্লব সংগঠনের প্রয়াস চালায়। সাইবেরিয়া থেকে ইউক্রেন পর্যন্ত রাশিয়ার দক্ষিণাঞ্চলে এই প্রতি বিপ্লবী শক্তি শ্বেত সন্ত্রাস চালাতে থাকে। এরা বলশেভিক সরকারকে উৎখাত করার চেষ্টা করে। জারের আমলের সেনাপতিরা যেমন দেনিকিন, কোলচাক, ওদিলিক প্রতি বিপ্লবী সরকারের পক্ষে যুদ্ধ পরিচালনা করে। এরা স্টালিনগ্রাদ দখল করে মস্কোর দিকে অগ্রসর হয়। কোলচাকের নেতৃত্বে 40,000 প্রতি বিপ্লবী সেনা ট্রান্স সাইবেরীয় রেলপথ ধরে মস্কোর দিকে ছুটে আসে। এদিকে ইউরোপীয় বাহিনী উত্তর সাগরে আর্কেঞ্জেল বন্দর ও পোল্যান্ডের ভিতর দিয়ে রাশিয়ার দিকে ধাবিত হয়। লেনিন তার 2 বিশ্বস্ত সহকর্মী ট্রটস্কি ও স্ট্যালিনের সহায়তায় শ্বেতসন্ত্রাস দমন করেন। স্ট্যালিন শ্বেতসন্ত্রাসের বিরুদ্ধে লাল সন্ত্রাস পরিচালনা করেন। উভয় পক্ষের যুদ্ধে প্রায় 1,40,00,000 নিহত হয়। 20 লাখ লোক দেশ ত্যাগ করতে বাধ্য হয়।
ট্রটস্কি শ্রমিক ও কৃষকদের সমন্বয়ে লাল ফৌজ গঠন করেন। বৈদেশিক শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক রুশ জনগণ বলশেভিক সরকারকে সহযোগিতা করে। শেষ পর্যন্ত বিপ্লবী সমাজতান্ত্রিক সরকার পূর্ণ জয় লাভ করে। রুশ রুশ বিপ্লব বিরোধী শেষ সন্ত্রাসীরা বিদেশে পালিয়ে প্রাণ প্রাণ বাঁচায়। যারা দেশে থাকে তারা স্ট্যালিনের গুপ্ত পুলিশের হাতে মারা পড়ে। ব্লিগার সন্ধির মাধ্যমে রুশ পুল যুদ্ধের অবসান ঘটে। বাল্টিকের রাষ্ট্রগুলো রোমানিয়া ও তুরস্কের সাথে অনাক্রমণ চুক্তি করে রাশিয়া তার সীমান্ত সুরক্ষিত করতে সক্ষম হয়। সংবিধান রচনা ও সোভিয়েত গঠন। 1917 সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের পর বলশেভিক সরকার সংবিধান প্রণয়নের জন্য একটি জাতীয় সংবিধান সভা গঠনের উদ্দেশ্যে একটি নির্বাচন দেয়। কিন্তু ভোটের ধরন দেখে মনে হয় রুশ জনগণ উগ্র সমাজতন্ত্রের বদলে মধ্যপন্থী সমাজতন্ত্র চায়। এর ফলে লেনিন নির্বাচিত সংবিধান সভা মাত্র 24 ঘন্টা চলার পর তা বাতিল করে শুধু বলশেভিকদের দিয়ে সোভিয়েত গঠন করে সরকার চালানোর ব্যবস্থা করেন। লেনিন বলেন এটি সম্পূর্ণ অস্থায়ী ব্যবস্থা, পরে স্থায়ী সংবিধান চালু করা হবে। সেই অনুযায়ী 1924 সালে রাশিয়া একটি স্থায়ী সংবিধান গৃহীত হয়। এই সংবিধানে রাশিয়াকে সংযুক্ত সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা করে দেশের রাষ্ট্র ক্ষমতা 4টি সংস্থার মধ্যে ভাগ করে দেওয়া হয়, যথা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, গুপ্ত পুলিশ এবং সেনাবাহিনী। প্রতি গ্রামে গ্রামবাসীদের মধ্যে একটি মাধ্যমে একটি সোভিয়েত গঠন করা হয়। এই সোভিয়েতের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হতেন। গ্রাম সোভিয়েতগুলোর সদস্যরা আঞ্চলিক সোভিয়েত, এইভাবে প্রাদেশিক সোভিয়েত এবং প্রজাতন্ত্রের সোভিয়েত নির্বাচিত করা হতো। ইউনিয়ন সোভিয়েত বা সুপ্রিম সোভিয়েতের সদস্য সংখ্যা 2000। তারা 300 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাচক সমিতি এবং এই সমিতির সদস্যরা 10 সদস্যের প্রেসিডিয়াম বা মন্ত্রিসভা গঠন করবে না। লেনিন ছিলেন এই মন্ত্রিসভার প্রধান। নয়া অর্থনৈতিক ব্যবস্থা আসে। বিপ্লবের পর রাশিয়ায় সব ধরনের ব্যক্তিগত সম্পত্তি বিলুপ করা হয়। এতে সাময়িকভাবে কৃষি ও শিল্পে মন্দা দেখা দেয়। ফলে 1920 থেকে 1921 সালে রাশিয়ায় খাদ্য সংকট শুরু হয়। সেই সাথে অনাবৃষ্টিতে শস্যহানি হলে দুর্ভিক্ষ দেখা দেয়। এই অবস্থা দূর করার জন্য লেনিন 1921 সালে তার নয়া অর্থনীতি ঘোষণা করে কিছুটা মিশ্র অর্থনীতি চালু করে। ক্ষুদ্র চাষীদের জমি মালিকানা ফিরিয়ে দেওয়া হয়। বৃহৎ শিল্পগুলোকে সরকারি মালিকানায় রেখে কিছু কিছু ক্ষুদ্র শিল্প ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম এনে দুর্ভিক্ষ দূর করা হয়। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। তোমার হচ্ছে 140-এর মতো ভিন্ন ভাষাভাষী জাতির মানে বসবাস ছিল রাশিয়াতে। বিপ্লবের পর প্রতিটি জাতিকে তার নিজস্বতা বজায় রাখার ঘোষণা দেওয়া হয়। সকল নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য ব্যাপক গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। ফলে রুশ জাতি ছাড়াও অপরাপর পশ্চাৎপদ জাতির লোকেরা স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে শিক্ষা এগিয়ে যায়। ছোট বড় জাতিসমূহের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। রুশ বিপ্লব জাতিগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে স্বীকৃতি দেয় তা পৃথিবীর অন্যান্য জাতিগুলোকে অনুপ্রাণিত করে। রুশ বিপ্লব এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় পরাধীন দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বলশেভিক বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে কোনো দেশের জনগণ স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে দেয়। অন্যদিকে উন্নত ধনবাদী দেশগুলোতে সমাজতন্ত্রের উত্থান রোধ করার জন্য পুঁজিবাদী দেশগুলো সর্বশক্তি নিয়োগ করে। এর ফলে ফেসিবাদের উত্থান ঘটে। এর হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে ধ্বংসস্তূপে রূপান্তর করে। রুশ বিপ্লব সমাজতান্ত্রিক চেতনায় সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের প্রথম সফল বিপ্লব। ইউটোপীয় আদর্শের লেখনী থেকে মার্ক্সের ইতিহাসের জড়বাদী তত্ত্ব পর্যন্ত বহু মনীষী এরূপ একটি শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন যুগের পর যুগ ধরে। কিন্তু লেনিন সময়ের পূর্ণ সুযোগটা গ্রহণ করে শত প্রতিকূলতার মধ্যে রুশ বিপ্লবের নেতৃত্ব দেন। শত বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি সক্ষম হন। লেনিন যদিও বেশি দিন ক্ষমতায় ছিলেন না, কিন্তু তিনি সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মাণ করেন তার উপর ভিত্তি করে পৃথিবীর অনেক দেশ শ্রেণীহীন সাম্যবাদী সমাজ গঠনে উন্মুক্ত হয় বা উদ্বুদ্ধ হয়। এভাবেই আমাদের আজকের অধ্যায়টা শেষ হয়। এই অধ্যায়ে যে প্রধান প্রধান শব্দগুলো আছে সেই শব্দগুলোর ব্যাখ্যাগুলো এখন আমরা একটু দেখব। আচ্ছা, ম্যানশেভিকটা কি ছিল দেখো। রুশ ম্যানশেভিক শব্দের অর্থ হচ্ছে সংখ্যালঘিষ্ঠ। রুশ বিপ্লবের প্রাককালে 1898 সালে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়। এই পার্টির সবাই মার্ক্সবাদে বিশ্বাসী ছিলেন। 1903 সালে লন্ডনে পার্টির দ্বিতীয় কংগ্রেস, যা সমাজতান্ত্রিক আন্দোলনের রণকৌশল নিয়ে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ অংশের নেতৃত্ব গ্রহণ করেন লেনিন এবং সংখ্যালঘিষ্ঠ অংশের নেতৃত্ব গ্রহণ করেন মার্তভ এবং প্লেখানভ। বলশেভিক, রুশ শব্দ বলশেভিকের অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ। 1903 সালে আন্দোলনের কৌশল ও নানাবিধ কারণে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি মেনশেভিক ও বলশেভিক দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। কঠোর আদর্শগত অবস্থান এবং শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠার জন্য দলটির মূল অংশ বা বলশেভিকরা সংগঠিত হতে শুরু করে।
বলশেভিক বিপ্লবটা কি দেখো 1917 সালে রাশিয়ায় বলশেভিকদের নেতৃত্বে সংগঠিত হয় যে রুশ বিপ্লবটা ছিল সেটাকে বলা হচ্ছে বলশেভিক বিপ্লব। এটা বিশ্বের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে ইতিহাসের প্রথমবারের মতো শ্রমিক এবং কৃষক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করে। এই বিপ্লব রাশিয়ার সীমানা পেরিয়ে আফ্রো এশিয়া এবং ল্যাটিন আমেরিকাতে পর্যন্ত বিস্তার লাভ করে। লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি এই বিপ্লব শুরু করে বলে কি বলশেভিক বিপ্লব বলে আখ্যায়িত করা হয়। এপ্রিল থিসিস বলশেভিক বিপ্লবের নেতা লেনিন 1917 সালের 3 এপ্রিল তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। এপ্রিল থিসিসে বলা হয় ফেব্রুয়ারি বিপ্লবে বুর্জোয়া শ্রেণী জয় হয়েছে, তাদের শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কিছুই নেই। বুর্জোয়া বিপ্লব এবং শ্রমিক বিপ্লব একসাথে চলবে এবং শেষ পর্যন্ত শ্রমিকরা ক্ষমতা দখল করবে। বুর্জোয়া প্রজাতন্ত্রী সরকার জার্মানির বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তা হলো সাম্রাজ্যবাদী যুদ্ধ, এতে রুশ জনগণ কোনো সহযোগিতা করবে না। লেনিন তার এপ্রিল থিসিসে রুশ সেনাদল ও শ্রমিকদের বিপ্লবে সামিল হওয়ার আহ্বান জানান। কমিউনিস্ট ইশতেহারটা কি দেখো, এটা হচ্ছে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস রচিত একটা পুস্তক, যাতে তারা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা এবং পূর্ববর্তী শ্রেণী সমাজের বিবর্তন ও বিকাশের যে ধারাবাহিকতা আছে সেটা হচ্ছে তুলে ধরেছে। তাছাড়া এতে তারা শোষক ও শোষিত শ্রেণীর যে দ্বন্দ্ব সেটা মূল কারণ হিসেবে উৎপাদনের মালিকানাকে চিহ্নিত করেছেন। কমিউনিস্ট ইশতেহারে মার্কস এবং অ্যাঙ্গেলস বলেন মানব সভ্যতার ইতিহাসই শ্রেণী সংগ্রামের ইতিহাস। তারা দেখান যে বুর্জোয়া শ্রেণী এবং সর্বহারাদের সংগ্রামে বুর্জোয়াদের পরাজয় এবং ধ্বংসের মধ্য দিয়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে। জারতন্ত্র বলশেভিক বিপ্লবের পূর্বে রাশিয়ায় বিদ্যমান স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে জারতন্ত্র। অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ায় স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল, তখন রাষ্ট্রের শাসককে জার বলা হতো। এইসব শাসকেরা স্বেচ্ছাচারমূলকভাবে দেশের শাসন পরিচালনা করতেন, তারা অভিজাতদের অনুকূল নীতি নির্ধারণ এবং আইন প্রণয়ন করতেন। রাশিয়াতে প্রচলিত এই স্বৈরাচারমূলক শাসন ব্যবস্থার নীতি হচ্ছে জারতন্ত্র। জার সরকারের দুর্বলতা কি ছিল দেখো, গণবিচ্ছিন্ন হওয়ার কারণে রাশিয়ার জার সরকার নৈতিক দিক থেকে চরম দুর্বল ছিল। 1905 সালে রুশ সরকার রুশ জাপান যুদ্ধে পরাজিত হয় এবং এতে জার সরকারের যে দুর্বলতা সেটা প্রকাশ পেয়ে যায়। ফলে রাশিয়ায় সর্বত্র গণতান্ত্রিক সংস্কার এবং কৃষকদের হাতে জমি দেওয়ার দাবিতে বিদ্রোহ হয়। কলকারখানায় শ্রমিকরা বিদ্রোহ করে, ভূমিদাসের ম্যানর বা জমিদারদের যে খামার আছে সেটাকে পুড়িয়ে দেয়। জার সরকারের দুর্বলতায় এসব আন্দোলন সামাল দেওয়া যায়নি। এসব কিছুর মাধ্যমেই আমাদের আজকের এই যে লেকচার আছে সেই লেকচার শেষ হয়। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।